ভাইয়া লাস্ট ক্লাসে। ভাইয়া 3 করছিলেন? আর হোমওয়ার্ক ভাই ছিল 3 নাম্বার চার ম্যাথটা নয় করা হয়েছিল ভাই। 4 9 হোমওয়ার্ক ছিল, 3 করেছিলাম। ওকে, ঠিক আছে। ভাইয়া ভাইয়া হোমওয়ার্কে প্রবলেম প্রবলেম আছে আছে, তো। 4 নাম্বারটা একবার করাই দিলে ভালো হবে, ওটা একটু কঠিন লাগছে। হ্যাঁ ভাইয়া, আমিও স্যার, বলতে চাইছিলাম। নাম্বারটাও। ঠিক আছে, 4 নাম্বার এটা। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। মিস্টার মারুফ স্টার্টেড এ বিজনেস January 1, 2015। মারুফ ব্যবসা শুরু করেছে January 1, 2015 সালে। দ্য ট্রায়াল ব্যালেন্স অফ হিজ বিজনেস এট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, এই যে এট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, তার মানে অঙ্কটা 1 বছরের। এটা দেখে আমরা বুঝতে পারছি যে এই অঙ্কটা 1 বছরের অঙ্ক। ট্রায়াল ব্যালেন্স রেওয়ামিল দেওয়া আছে December 31, 2015 সালে। ক্যাশ দেওয়া আছে 5,000, অ্যাকাউন্ট রিসিভেবল 14,600, স্টেটমেন্ট দেওয়া আছে। এরপরে নোটস পেয়েবল দেওয়া আছে, এরপরে ক্যাপিটাল রেভিনিউ দেওয়া আছে, তারপরে কনসাল্টিং রেভিনিউ দেওয়া আছে, ইন্টারেস্ট এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, সাপ্লাইজ এক্সপেন্স। এই হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স রেওয়ামিল দেওয়া আছে। অ্যাডজাস্টমেন্ট গুলো দেওয়া আছে, এগুলোরই জাবেদা করতে হবে। প্রথমটা বলেছে December 31, 1,200 টাকা সাপ্লাইজ অন হ্যান্ড, 1,200 টাকা সাপ্লাইজ হাতে আছে। রেওয়া মিলে আমাদের আছে হলো সাপ্লাইজ, সাপ্লাইজ এক্সপেন্স, রেওয়া মিলে খরচ দেওয়া আছে। তো রেওয়া মিলে যদি খরচ দেওয়া থাকে, আমাদের সম্পদের জাবেদা দিতে হবে। আর সম্পদের জাবেদা মানে সম্পদটাকে ডেবিট করতে হবে, সম্পদকে মানে ডেবিট করতে হবে। সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স সাপ্লাস ক্রেডিট। এক্সপেন্স ক্রেডিট। তাহলে আমরা যাবেদা করবো সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। সম্পদের টাকা এখানে বলাই আছে 1,200 টাকা হাতে আছে, এইটাই সম্পদ, সো এই টাকাটাই বসবে। যেটা সম্পদ সেটাই বসবে। আচ্ছা ভাইয়া। হুম, এটা কি বোঝা গেছে? ইয়া। বলো। ভাইয়া, এটার আগের ম্যাথে তো আমরা মাইনাস করে দিয়েছিলাম 2টা, তাহলে এটা মাইনাস করলাম না কেন? আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। আগের ম্যাথে মাইনাস কত নাম্বার ম্যাথটা একটু বলো। 3। 3 নাম্বার ম্যাথ। ওকে, 3 নাম্বার ম্যাথে আমি যাচ্ছি। এখানে রেওয়া মিলে সাপ্লাইজ ছিল, সম্পদ ছিল। আর রেওয়া মিলে সম্পদ থাকলে খরচের জাবেদা। তো আমরা খরচের জাবেদা মানে খরচ ডেবিট, আমরা খরচটাকে ডেবিট করেছি, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট করেছি, সাপ্লাইজ ক্রেডিট করেছি। তাহলে আমার টাকা লাগবে খরচের টাকা। এখন আমি একটু দেখি যে খরচের টাকা কোথায় আছে। তো এইখানে যেই টাকাটা দেওয়া আছে 2,400 টাকা, এটা কিন্তু খরচের টাকা না। কিভাবে বুঝলাম? এখানে বলেছে অন হ্যান্ড, হাতে আছে 2,400 টাকা, হাতে থাকা মানে খরচ না, এই টাকাটা আমি বসাইতে পারছি না। 2,400 টাকা আমি বসাইতে পারছি না কেন? কারণ আমার জাবেদা করেছি খরচের, আমার টাকা লাগবে খরচের, কিন্তু এখানে খরচের টাকা বলা নেই। তাহলে আমি কিভাবে পাবো? এখানে সাপ্লাইজ দেওয়া ছিল 8,000 টাকা, মানে সাপ্লাইজ হচ্ছে একটা সম্পদ, সম্পদ ছিল 8,000 টাকা। আর এখন আমার হাতে অবশিষ্ট আছে 2,400 টাকা, তাহলে খরচের টাকা কিভাবে পাবো? বিয়োগ করে পাবো। এই জন্য বিয়োগ করেছিলাম, যে আমার খরচের টাকা বের করতে গেলে এটা বিয়োগ করে বের করতে হবে। বুঝছো কেন বিয়োগ করেছি? ও আচ্ছা ভাইয়া, এবার বুঝি। কিন্তু আমার 4 নাম্বার অঙ্কে। ভাইয়া ভাইয়া, এখানে যদি হুম, খরচের টাকাই দেওয়া থাকতো তাহলে তাহলে তো আর ওই বিয়োগ টাকাটাই করা বসতো। লাগতো না। না, তাহলে আর বিয়োগ করতাম না। যদি আমার ডিরেক্ট বলা থাকতো যে সাপ্লাইজ এক্সপায়ার্ড হয়েছে এত টাকা, তার মানে ওই টাকাটাই আমি বসাই দিতাম, তখন আর বিয়োগ করার দরকার ছিল না। বুঝতে আচ্ছা পেরেছি? ভাইয়া, রাও মিলেও যদি খরচ থাকে আর সমনও যদি খরচ বলে তখন আমরা কিসে জাবেদা করব? আমরা তো রেওয়া মিল মানে দেখে রাও মিলে জাবেদা যে করি। আমরা তো রেওয়া মিল দেখে ও জাবেদা আচ্ছা। করি, রেওয়া মিলে কি দেওয়া আছে তার বিপরীতটা জাবেদা করি। রেওয়া মিলে সম্পদ থাকলে খরচে জাবেদা করি, খরচ থাকলে সম্পদে জাবেদা করি। আগে জাবেদা করে তারপর টাকা বসাবো। আর সমমনা রাও মিল যেটাই থাকুক রাও মিলেরটা দেখবো না, তাই তো? রেওয়া মিল দেখবো, আমি সমন্বয়টা দেখবো না। আমার এখানে সাপ্লাইজ এক্সপেন্স খরচ আছে, তাহলে আমি সম্পদে জাবেদা দিব, সম্পদ ডেবিট, সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। এবার সম্পদের টাকা খুঁজে বের করবো যে সম্পদের টাকা কোথায় আছে। এখানে বলছে 1,200 টাকা হাতে আছে, এটাই সম্পদ। পরেরটা হচ্ছে নোটস পেবল। নোটস পেবল থাকলে কিসে জাবেদা হয়? ইন্টারেস্টের যাবে তবে। ইন্টারেস্ট। ইন্টারেস্টের। ইন্টারেস্টের ইন্টারেস্ট জাবেদা। তাহলে এক্সপেন্স ইন্টারেস্ট ডেবিট। ডেবিট, ইন্টারেস্ট পেবল, ইন্টারেস্ট ইন্টারেস্ট পেয়েবল পেয়েবল। ক্রেডিট। ক্রেডিট। আচ্ছা, আমি যে টাকা বসাবো এখানে ইন্টারেস্ট, নোটস পেবলটা শুরু হয়েছে অক্টোবর থেকে, আমার অঙ্ক হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বর, 1 বছর। আর এটা হচ্ছে অক্টোবর থেকে শুরু হয়েছে, তাহলে আমি অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সুদ দিব। অক্টোবর থেকে ডিসেম্বর কয় মাস হয়? 3 মাস ভাইয়া। 3 মাস। 3 মাসে। তাহলে প্রথমে আমি নোটস 3। পেবলের উপরে 12% করবো। নোটস পেবল আছে হচ্ছে 25,000 টাকা, 25,000-এর 12% করব। 12% করার পরে এটা 1 বছরের টাকা বের হবে।
এক বছরের বের হইলে আমার তো লাগবে 3 মাসের, তাহলে 12 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ। বুঝছো না বুঝো নাই? জি ভাইয়া বুঝছি। বারো লাগে। ভাই আগে পার্সেন্ট করে পার্সেন্টেজ বের করতে হবে। আগে 12% করে টাকা বের করতে হবে, এরপর সেটাকে 12 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ। বুঝছো? আচ্ছা, জি। ওকে, দেখো আমরা 12% করে 12 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ করেছি। দ্য ব্যালেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্স ইজ দ্য প্রিমিয়াম 1 ইয়ার। ইন্স্যুরেন্স 1 বছরের জন্য দেওয়া হয়েছে, এপ্রিল মাসে দেওয়া হয়েছে। আগে দেখবো রেওয়া মিলে কি আছে। রেওয়া মিলে আছে হচ্ছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, খরচ দেওয়া আছে। খরচ থাকলে কিসে যাবে দা? খরচ থাকলে সম্পদে। সম্পদে। সম্পদের যাবে না। জমে না। সম্পদে যাবে দা, তাহলে সম্পদ ডেবিট। তাহলে ডেবিট কি হবে বলো তো? যাবে না। প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেড ভেরি গুড, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট হবে। প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। এখন আমার সম্পদের টাকা লাগবে, তাহলে বলো সম্পদের টাকা কি অঙ্কে আছে? না, এখানে এখানে তো বলেছে খরচের টাকা দেওয়া। 1 বছরের জন্য দেওয়া আছে, এখানে এপ্রিল থেকে শুরু। তাহলে মনে রাখবা আমার অঙ্ক ডিসেম্বরে শেষ। আমার অঙ্ক শেষ ডিসেম্বরে। তাহলে এইখানে যে টাকাটা দেওয়া আছে 1800 টাকা, এই টাকাটা হচ্ছে 1 ইয়ার পলিসি, 1 বছরের জন্য। এই 1800 টাকার মধ্যে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত টাকাটা খরচ হয়ে 9 গেছে। মাসের টাকা লাগবে। এপ্রিল থেকে ডিসেম্বর এই টাকাটা খরচ হয়ে গেছে। তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর কয় মাস হয়? 9 মাস ভাইয়া। 9 মাস। এই যে এখানে বলা আছে ইন্স্যুরেন্স এক্সপেন্স, তাহলে এই যে এপ্রিল থেকে ডিসেম্বর এটা হচ্ছে 9 মাস। এই 9 মাস হচ্ছে খরচ হয়ে গেছে। আমার তো খরচের টাকা লাগবে না, আমি জাবেদা করেছি সম্পদের, আমার তো সম্পদের টাকা লাগবে। আবার বলছি, আমি জাবেদা দিয়েছি সম্পদের জাবেদা, কারণ আমার রেওয়া মিলে খরচ দেওয়া আছে, আমি সম্পদের জাবেদা দিছি। আমার টাকা লাগবে সম্পদের টাকা, টাকা লাগবে সম্পদের। কিন্তু এপ্রিল থেকে ডিসেম্বর এটা তো খরচের টাকা। তাহলে 9 মাস খরচের টাকা, 1 বছরের মধ্যে 9 মাস হলো খরচের টাকা, তাহলে বাকি আছে কয় মাস? 3 মাস। তাহলে ওই 3 মাস। 3 মাস হচ্ছে সম্পদ। তাহলে আমি যে কাজটা করব, এই 1800-কে 12 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ, তাহলে সম্পদের টাকাটা পাবো। এই যে 12 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ, 450 টাকা স্যার এখন। আরেকবার বলেন, বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি। আমরা কোন এন্ট্রিটা করতেছি বলো তো? 3। ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স। তাহলে আগে দেখতে হবে ইন্স্যুরেন্স নামে রেওয়া মিলে কি আছে। কি আছে রেওয়া মিলে? ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স এক্সপেন্স। এক্সপেন্স। খরচ দেওয়া আছে। খরচ থাকলে কিসে যাবে দা? সম্পদের যাবে না। সম্পদের সম্পদে যাবে না। যাবে, তাহলে সম্পদ ডেবিট। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট। যে প্রশ্ন ক্রেডিট। করেছিলে জাবেদাটা কি বুঝেছো? জি স্যার। আচ্ছা, এবার টাকা বসাতে হবে। সম্পদের টাকা কেন? কারণ জাবেদা দিয়েছো সম্পদের, টাকা বসাবা সম্পদের। তো এখন বলছি ইন্স্যুরেন্স 1 বছরের জন্য দেওয়া হয়েছে, এখানে 1800 টাকা বলা আছে, এই 1800 টাকা 1 বছরের টাকা। তো 1 বছরের মধ্যে টাকাটা দিয়েছো কবে? এপ্রিল থেকে দেওয়া শুরু হয়েছে। তাহলে এপ্রিল থেকে আমি হিসাব করতেছি ডিসেম্বর মাসে। তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর 9 মাস হয়। আমি 9 মাসের টাকা নিতে পারবো না, কারণ 9 মাস হচ্ছে খরচ। এপ্রিল থেকে ডিসেম্বর খরচ। কেন খরচ? এখানে লেখা আছে যে এক্সপেন্স 9 মাসের, এপ্রিল থেকে এক্সপেন্স শুরু হয়েছে। আর এপ্রিল থেকে ডিসেম্বর হচ্ছে এক্সপেন্স 9 মাসের। তাহলে 1 বছরের মধ্যে 9 মাস চলে গেলে আর 3 মাস অবশিষ্ট থাকে, তার মানে 3 মাসের টাকা এখনো বাকি আছে। ওই 3 মাসের টাকা লাগবে, ওই 3 মাসই হচ্ছে সম্পদ। তাহলে 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করতে হবে। বুঝছো? ভাইয়া কত আচ্ছা এটা ভাগ দিব? বুঝছি স্যার। বলো স্যার বলো। 2 নম্বরে আমরা পুরা 1 বছরেরটাই কেন ধরছি, মানে 3 মাসের কেন ধরছি, শুধু ডিসেম্বরেরটা কেন ধরি নাই? এটাতে জি স্যার। অক্টোবর বলা। না, এটা অক্টোবর বলা ছিল। তাহলে অক্টোবর থেকে ডিসেম্বর এইটুকু তো আমার খরচ। আমার অঙ্ক ডিসেম্বরে শেষ। অক্টোবরে যদি শুরু হয় আর ডিসেম্বরে যদি শেষ হয়, তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাসের টাকা নিতে হবে, 3 মাসের ইন্টারেস্টের টাকা নিতে হবে। এরকম বলা থাকলে তখন যত মাস হিসাবে আসবে তত মাসের টাকাটাই হ্যাঁ, হিসাবে আনতে হবে। তত মাসের টাকাটাই দেখাতে হবে। স্যার 2 নাম্বারটা আরেকবার একটু বুঝাই দিবেন ক্লিয়ার করে। নোটস পেবল থাকলে ইন্টারেস্টে যাবে তো দিতে হয়, এটা তো মুখস্থ। নোটস পেবল থাকলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। জি।
আর টাকা টাকাটা বের স্যার। করবা, এই যে 12% করবা, 12% করলে 1 বছরের টাকা বের হবে। কিন্তু আমার লাগবে হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর 3 মাসের টাকা। তাহলে 12 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ। তার মানে হচ্ছে ইন্টারেস্ট এক্সপেন্স এটা হচ্ছে ব্যয়, যার কারণে তিন হুম মাস হচ্ছে ব্যয় হয়েছে তা। হুম ইন্টারেস্ট এক্সপেন্স একটা ব্যয়। আমি তাহলে ব্যয়ের টাকা নিব, তাহলে ব্যয় হয়েছে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত 3 মাস, এই জন্য 12 দিয়ে ভাগ, 3 দিয়ে গুণ। ঠিক আছে স্যার। 4 নাম্বারটা বলো। ডিসেম্বর 31 কনসাল্টিং ফি 2100 টাকা আনান, রেওয়া মিলে আছে কিছু? এই নামে রেওয়া মিলে কিছু আছে জি কিনা? স্যার, কনসাল্টিং রেভিনিউ আছে। রেওয়া মিলে আছে কনসাল্টিং রেভিনিউ, একটা আয় দেওয়া আছে, সেবা দিয়ে যে আয় হয় কনসাল্টিং রেভিনিউ। তাহলে রেওয়া মিলে আয় দেওয়া আছে, আয় থাকলে দায়ের জাবেদা। আয় দেওয়া থাকলে দায়ের জাবেদা, আর দায়ের জাবেদা মানে দায় ক্রেডিট। স্যার আর অন কনসাল্টিং রেভিনিউ। এটা কি? কনসাল্টিং মানে হচ্ছে ওই যে পরামর্শ দিয়ে যে আয় হয়। যেমন ডাক্তার, ডাক্তার কি তোমাকে কোনো কিছু বিক্রি করে? না ডাক্তার তো স্যার। কোনো কিছু বিক্রি করে না। অ্যাডভোকেট, তারা কি কোনো কিছু বিক্রি করে? না। তাহলে তারা তোমাকে পরামর্শ দেয়, দিয়ে আয় করে। আবার তুমি একটা বিল্ডিং তৈরি করবা, তাহলে সে তোমাকে পরামর্শ দিয়ে আয় করবে, তাই না? এই জন্য কনসাল্টিং রেভিনিউ এটা হচ্ছে পরামর্শ দিয়ে যে আয়টা হয়। হ্যাঁ, তাহলে রেওয়া মিলে আয় দেওয়া আছে, আয় থাকলে দায়ের জাবেদা। আয় দেওয়া থাকলে দায়ের জাবেদা, আর দায়ের জাবেদা মানে দায় ক্রেডিট। দায়ের জাবেদা মানে দায় কি? ক্রেডিট। ক্রেডিট। তাহলে আনআর্নড কনসাল্টিং রেভিনিউ এটা ক্রেডিট হবে। আনআর্নড কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট, আর কনসাল্টিং রেভিনিউ ডেবিট। এবার আসো দায়ের টাকা কত হবে। এখানে বলাই আছে যে 2100 টাকা আনআর্নড, এটাই হলো দায়ের টাকা, এটাই দায়ের টাকা, এটাই বুঝবে। তাহলে কি শিখলাম? রেওয়া মিলে আয় আছে, আয় থাকলে দায়ের জাবেদা, আর দায়ের জাবেদা মানে হচ্ছে দায় ক্রেডিট। তাহলে এখানে দায়ের নামটা কি হবে? আনআর্নড কনসাল্টিং রেভিনিউ, অনুপার্জিত পরামর্শ আয়, এটা হবে ক্রেডিট, আর কনসাল্টিং রেভিনিউ ডেবিট। 5 নাম্বারটা বলছি গ্রাফিক্স রেভিনিউ আর্ন বাট আনরেকর্ডেড। তোমার একটা আয় হয়েছে, গ্রাফিক্স মানে ওই যে যারা ফ্রিল্যান্সিং করে, এরা গ্রাফিক্স ডিজাইন করে না, ওখান থেকে যে আয়টা হয়। গ্রাফিক্স রেভিনিউ তোমার একটা আর্ন হয়েছে, বাট আনরেকর্ডেড, রেকর্ড করা হয় নাই, মানে তুমি টাকা পাবা কিন্তু সেটা রেকর্ড করা হয় নাই। তোমার একটা আয় হয়েছে, বাট সেটা হিসাবের খাতায় লেখা হয় নাই, তার মানে এটা দেনাদার ডেবিট হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে। আর গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট হবে, যেহেতু টাকাটা এখনো পাও নাই, তাহলে এটা জাবেদা করবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট। এখানে সার্ভিস রেভিনিউ দিয়েছে, কিন্তু তুমি সার্ভিস না দিয়ে যেহেতু গ্রাফিক্স এর নামটা উল্লেখ আছে, তুমি গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট করবা, টাকা এটাই বুঝবে 2000 টাকা। আর পরেরটা ডেপ্রিসিয়েশনে যাবে, এটা আমরা সবাই জানি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ইকুইপমেন্টের উপরে 10% করে বসাই দিবা। তো এখানে ইকুইপমেন্ট আছে হচ্ছে 50,000, 10% হচ্ছে 10,000 টাকা হয়। কোনো কোশ্চেন আছে এটাতে? না ভাইয়া। ঠিক আছে, আমরা কি রিভার্সিং ভাইয়া, শিখতেছি? রিভার্সিং ভাইয়া শিখাইছিলেন, ক্লাস আচ্ছা, নেওয়া হয়েছিল। ভাইয়া রিভার্সিং এর কোশ্চেন আছে। বলো রিভার্সিং এর কোশ্চেন। আহ ভাইয়া রিভার্স দাঁড়ান হ্যান্ডেল করালে ভালো হতো, আমরা তো অক্টোবরে যারা আসছি তারা পাই না। গত গত ক্লাসে শিখাইছি রিভার্সিং। ভাইয়া বুঝছি। রিভার্সিং রিভার্সিং এক গত নাম্বার, সরি, সাপ্লাইজেরটা কেন আসলো? রিভার্সিং গত ক্লাসে শিখাইছি, সাপ্লাইজ দিবা না, হ্যাঁ এটা ভুল করে দিয়েছে, তুমি দিবা না। ও আচ্ছা। লাস্ট ক্লাসে রিভার্সিং শিখাইছি রিভার্সিং এ যারা। কোন কোন এন্ট্রি গুলো দেওয়া লাগে? রিভার্সিং এ হচ্ছে বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, এই এন্ট্রি গুলা দিতে হয়। এটা লাস্ট ক্লাসের ভিডিও দেখলে তুমি একদম ডিটেলসে শিখে ফেলবা রিভার্সিং। তাহলে ভাইয়া লাস্ট ক্লাস বলতে ক্লাস 3 ক্লাস যেটা? থ্রি, ক্লাস থ্রি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে কোন এন্ট্রিগুলো রিভার্সিং হবে যারা করেছিলে ক্লাসটা, কোন এন্ট্রিগুলো রিভার্সিং হবে? যেমন আমি বলি, রিভার্সিং হয় বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়। অগ্রিম আসবে। তাহলে ডেপ্রিসিয়েশনের কোনো রিভার্সিং হবে না, সাপ্লাইজের কোনো রিভার্সিং দিবা না। অনেক বইয়ে দেয়, অনেক বইয়ে দেয় না, তুমি মনে করো যে দিবা না। ইন্টারেস্ট হবে, এবার ইন্টারেস্ট বাকি পেবল যে এন্ট্রির ওটার হবে। মধ্যে, বাকি এন্ট্রির মধ্যে বলো কোনটা কোনটা রিভার্সিং হবে? ভাইয়া 2 নাম্বারটাও হবে, 3 নাম্বারটাও হবে।
তারপর 4 নাম্বারটাও হবে। 4 5, 2 3 4 5। 5। হ্যাঁ, প্রথম 5 দুইটা বাদে সবগুলাই হবে। হ্যাঁ, প্রথমটা লাস্টেরটা বাদে বাকি সবগুলো রিভার্সিং হবে। আর রিভার্সিং মানে উল্টা করে জাবেদা লিখে দিবা। যেমন এখানে ছিল ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট পেবল, এটারে উল্টা করে লিখলে হবে ইন্টারেস্ট পেবল ডেবিট ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট, জাস্ট উল্টা করে আর এটা জাবেদা কখন লিখে দিবা। লিখবো স্যার? নতুন একটা ছক করে নিবা, এই যে নতুন একটা ছক করে নিবা রিভার্সিং এর, ব্যাস। ভাইয়া শুধু উল্টো করে দেওয়াই, উল্টো শুধু করে উল্টা দেওয়া করে দেওয়াই লাগবে। রিভার্সিং, কিন্তু ওই যে ধরতে আচ্ছা পারতে ভাই, হবে কোনগুলা হবে আর কোনগুলা হবে না, এইটাই। না ওটা ভাইয়া, ওটা এখানে কি মাথায় রাখতে হবে। এখানে ভাইয়া এখানে কি বলে দিবে রিভার্সিং এ করো বা সে বিষয়গুলো কিছু বলে দিবে? এই যে ওটা দেখো কি বলা ওটা আছে মনে হয় এখানে, ইয়াতে দিয়ে দিই, ইন্ট্রোডাকশনে দিয়েছে। আচ্ছা, গিভ দ্য রিভার্সিং এন্ট্রিজ। হ্যাঁ বুঝতে হ্যাঁ, পেরেছি। ইনস্ট্রাকশনে দেওয়া আছে। জি। তাহলে ইনস্ট্রাকশন আমাদের বলা থাকবে যে কি করতে হবে, এই যে জার্নালও করতে বলেছে অ্যাডজাস্টিং, আর বি নাম্বারে বলেছে রিভার্সিং করো। আচ্ছা ভাই, ওকে। ভাইয়া 9 এর 4 নাম্বার একটু প্রবলেম আছে। কোনটার চার বলো? স্যার নয় করে দেন, 9। আমি বুঝি। চারের চার মানে এই এই চারের কথা বলতেছো? না না ভাইয়া 9। ও নয়ের চার না, আচ্ছা। ভাইয়া নয়, আমারও প্রবলেম আছে। পুরাটাই করায় দেন কোনটা প্লিজ। বলো রোজা, কোনটার কথা বলতেছো? ভাইয়া নয় নয় পুরাটাই করায় দেন। নয়ের পুরোটা করে দিতে 9 হবে, দাঁড়াও। 4 আর 5। আচ্ছা আমি একটু 9 দেখি। 4 আর 5। নয়ে খুবই সহজ অঙ্ক। এখানে বলেছে প্রিপেইড ইন্স্যুরেন্স 2 বছরের জন্য দেওয়া হয়েছে, তাহলে রেও মিলে এই নামে কোনো এন্ট্রি আছে? জি আছে। প্রিপেইড ইন্স্যুরেন্স। সম্পদ দেওয়া আছে, সম্পদ থাকলে খরচের ব্যয়। যাবে না। তাহলে খরচ ডেবিট, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। জাবেদা দিয়েছি খরচের, টাকা হবে খরচের। জাবেদা দিয়েছি খরচের, টাকা হবে খরচের। এখন অঙ্ক হলো শুধু এপ্রিল মাসের, এপ্রিল 1 থেকে শুরু, এপ্রিল 30-এ শেষ, অঙ্ক হচ্ছে শুধু 1 মাসের। তাহলে 1 মাসের খরচের টাকা লাগবে। 1 মাসের টাকা এখানে দেওয়া নেই, এখানে 2 বছরের জন্য বলা আছে। 2 বছর মানে কয় মাস? 24 মাস। 24 ভাগ হবে। তাহলে এই 36,000 টাকা এটা 24 মাসের জন্য, তাহলে 24 দিয়ে ভাগ করলে 1 মাসের টাকা বের হবে। তাহলে আমরা ভাগ করেছি, এই যে 1500 টাকা। বুঝছো? আমার জাবেদা হলো খরচের, সম্পদ দেওয়া আছে খরচের জাবেদা, এই জন্য খরচের টাকা লাগবে। তো অঙ্ক 1 মাসের, এই জন্য 1 মাসের খরচ হয়েছে, 1 মাসের টাকা লাগবে। অঙ্ক যদি 1 বছরের হইতো তাহলে 1 বছরের খরচের টাকা বসাইতাম। বুঝতে পেরেছি? জি ভাইয়া। এখানেও যদি কোনো কোনো মাস উল্লেখ থাকতো, যেমন ফেব্রুয়ারি বা মার্চ, তখন আমরা যত মাসেরটা তত মাস হিসাব করে করতাম না? যদি ধরো অঙ্কটা 1 বছরের থাকলো, এখানে এপ্রিল থেকে শুরু, তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর কয় মাস, তত মাসের খরচ বের করতাম। বুঝছি। ডেপ্রিসিয়েশন আছে, কি জাবেদা হবে বলো? ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর Depreciation expense অ্যাকিউমুলেটেড। debit আর accumulated depreciation credit। ভেরি গুড। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকুমুলেটেড, টাকা 5,000 পার মান্থ, এটাই তো বসবে। 1 মাসের টাকাই তো দেওয়া আছে, এখানে তো আর ভাগ টাগ করার দরকার নাই, এইটাই 1 মাসের টাকা, ভাইয়া এটাই তো। এক্সপেন্স দেওয়াই লাগবে। হ্যাঁ এক্সপেন্স দিতে হবে, কারণ অবচয় খরচ ডেবিট। ঠিক আছে, পরেরটা দেখো নোটস পেয়েবল বলা আছে, নোটস পেয়েবল। তাহলে বলো নোটস পেয়েবল থাকলে কি হবে? ইন্টারেস্ট ইন্টারেস্ট Expense debit, আর interest payable credit। 1 মাসের অঙ্ক, 1 মাসের টাকা লাগবে, তাহলে 10% বলা আছে। আগে নোটস পেয়েবলের 10% করবা, 2 লাখের 10% মানে 20,000 টাকা। এই 20,000-এর 10%, 2 লাখের 10% হচ্ছে 20,000 টাকা। এই 20,000 যখনই পার্সেন্টেজ করবা 1 বছরের টাকা, তাহলে 12 দিয়ে ভাগ করলে 1 মাসের টাকা পাবা, তাহলে 1667 টাকা হবে। ভাইয়া ওখানে 6 মাসের কথা বলছে কেন? 6 মাস বলেছে কারণ এই সুদের টাকা তুমি এপ্রিলে দিবা, মে মাসে দিবা, জুন মাসে দিবা, এভাবে 6 মাস দিতে হবে। তো আমি তো শুধু এপ্রিল মাসের অঙ্ক করছি, তাহলে আমি তো এখনই 6 মাসের টাকা দিব না, আমি এখন 1 মাসের টাকা দিব, সুদের টাকা। জি বুঝতে ভাইয়া, পেরেছো? বুঝছি। এরপরে বলেছে 7 কাস্টমার পেইড ফর দ্য কোম্পানি 6 মান্থ লঞ্চ সার্ভিস প্যাকেজ অফ 6,000 বিগিনিং ইন এপ্রিল 1 2004, দিস কাস্টমার ওয়ার সার্ভড ইন এপ্রিল। 7 জন কাস্টমার
তারা কোম্পানির 6 মাসের একটা প্যাকেজ নিয়েছে এবং 6,000 টাকা করে পরিশোধ করেছে। 6,000 টাকা ইস কথাটা লিখতে হবে, প্রত্যেকে 6,000 টাকা করে পরিশোধ করেছে। তাহলে 7 জন কাস্টমার যদি 6,000 টাকা করে পরিশোধ করে, 6 7 42,000 টাকা তারা পরিশোধ করেছে, তোমাকে পরিশোধ করেছে তোমার কোম্পানি, তোমাকে তারা 6 7 42,000 টাকা পরিশোধ করেছে। কাস্টমার 7 জন, এক একজন 6,000 টাকা করে দিয়েছে, মোট 42,000 টাকা। এবং এই 42,000 টাকা 6 মাস সার্ভিস নিবে তারা, এই জন্য তোমাকে অ্যাডভান্স দিয়েছে যে তারা তোমার কাছ থেকে 6 মাসের সার্ভিস নিবে। তো তারা অগ্রিম টাকা দিয়েছে তোমাকে 42,000 টাকা। তুমি কি করেছো? দিস কাস্টমার ওয়ার সার্ভড ইন এপ্রিল, তুমি তাদেরকে শুধু এপ্রিল মাসের সেবা দিয়েছো, 1 মাসের সেবা দিয়েছো। তারা 6 মাসের সেবা পায়, তুমি সেবা দিয়েছো শুধু 1 মাসের। তাহলে 1 মাসে কতটুকু টাকা তোমার আয় হয়েছে সেটা বের করতে হবে। তুমি যে শুরুতে 42,000 টাকা অগ্রিম নিলে, এই 42,000 টাকা তো 6 মাসের জন্য নিয়েছো। তাহলে তুমি সেবা দিয়েছো 1 মাস, তাহলে 1 মাসের আয় কয় টাকা কিভাবে বের করবো? 42,000-কে 6 দিয়ে ভাগ করব। হ্যাঁ দেখো, এক একজন তোমাকে 6,000 টাকা দিয়েছে, কাস্টমার হলো 7 জন। তাহলে 7 জন 6,000 করে দিলে মোট 42,000 টাকা তুমি অগ্রিম নিয়েছো। আর এই 42,000 টাকা নিয়েছো 6 মাস সার্ভিস দিবা এই জন্যে। তাহলে 1 মাসে তোমার আয় হবে 7,000 টাকা। তাহলে আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 7,000 টাকা। 1 মাসে যে আয় করেছো সেই আয়টা দেখানোর জন্য জাবেদা দিতে হবে। আনআর্ন রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 5 নম্বরে বলেছে লন সার্ভিস প্রোভাইডেড আদার কাস্টমার বাট নট বিল, সেবা দিয়েছো বিল করা হয় নাই। তুমি একটা সেবা দিয়েছো বিল করা হয় নাই, মানে সেবা দিয়েছো টাকা পাওনি, তাহলে দেন আদার ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই যে, এখন বলো কোনটা সমস্যা আছে কিনা। ভাইয়া 4 নাম্বারটা ভাইয়া একটু আরেকবার কষ্ট করে বললে 4 নাম্বারটা আরেকবার বলবেন? 4 নম্বর আমার হচ্ছে, ওয়াইফাই প্রবলেমের জন্য বুঝি নাই। আচ্ছা বলতেছি, 4 নম্বর হলো মনে করো যে বাংলাদেশের সব থেকে সুন্দর জায়গা কোনটা বলো তো, যেখানে তুমি ঘুরতে সাজেক। চাও। আচ্ছা সাজেক। আর আর কেউ বলবা কোনো কেউ? তাই কক্সবাজার, সুন্দরবন, বাজার। সেন্ট মার্টিন। কক্সবাজার, সেন্ট মার্টিন। ভোট বেশি কোনটাই হলো, আর কেউ কিছু বলো না কেন? সাজেকে একটা ভোট পড়েছে, কক্সবাজারে একটা, সেন্ট মার্টিনে একটা। ভোট ভোট কিন্তু বাড়তেছে না। ও সিলেটও বলেছে একজন, আচ্ছা বান্দরবনও বলেছে। তার কোনোটাই ডাবল ভোট পড়ে নাই। ওই শ্রীমঙ্গল বলেছে। ভাই আপনার পছন্দ এখানে। স্বপ্নিল বলেছে শ্রীমঙ্গল। তাহলে সব আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তো কেউ তো ডাবল বলতেছে না। ভাইয়া আপনি সেন্ট একটু বলে মার্টিন ডাবল ভাইয়া। করে দেন। আমি বলে ডাবল করে দিব। কক্সবাজার। সাজেকটাই সুন্দর। ভাইয়া সেন্ট মার্টিনে 2টা পড়ছে। সেন্ট মার্টিনে 2টা পড়ছে, কক্সবাজারে 2টা পড়ছে, সেন্ট মার্টিনে 2টা পড়ছে, সাজেকেও 2টা পড়ছে। বিপদ। তার মানে এই 3টা হচ্ছে বেশি সুন্দর জায়গা, তাই তো? নীলগিরি নীলাচল। ওই যে নীলগিরি নীলাচল, দেখছো? তোমার বাসা কি ওইখানে নীলগিরি নীলাচলে? না স্যার। পুষ্পিতা, নিশ্চয় চট্টগ্রামের মেয়ে তুমি, তোমার বাসা চট্টগ্রাম? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। সাজেকে 3টা ভোট পড়েছে, আমি সাজেকে ধরে নিচ্ছি তাহলে। তাহলে সবচেয়ে সুন্দর ঢাকা। সাজেকে আমি গিয়েছিলাম কয়েকদিন আগে, কয়েকদিন বলতে এই 1 মাস, 1 মাস হয় নাই, রিসেন্টলি গিয়েছিলাম সাজেকে। ওকে, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, মনে করো যে সাজেকে তোমার একটা হোটেল আছে, মানে রিসোর্ট টাইপের। সাজেকে তোমার একটা হোটেল আছে, সেই হোটেলে যারা ঘুরতে যায় তারা ওখানে থাকে, তুমি তাদেরকে রুম ভাড়া দাও। তো এখন ধরো আমরা বিবিএ ভিশন থেকে 7 জনের একটা টিম, 7 জনের একটা টিম সাজেক যাবে। স্টুডেন্ট ধরো, 7 জন স্টুডেন্ট, তারা সাজেক যাবে। তারা একটা জব পারপাসে যাচ্ছে সাজেক, যে তারা 6 মাস ওখানে থাকবে। তো তারা 6 মাস থাকবে সাজেকে। এখন ধরো তোমার হোটেল আছে, তুমি তাদের ফ্রেন্ড, তো তোমার সাথে যোগাযোগ করেছে যে আমরা তো সাজেকে আসতেছি একটা প্রজেক্টের কাজে, 6 মাস থাকতে হবে, যে তোমার হোটেলে থাকবো, তো আমাদের একটু ভাড়াটা কম নাও। তো তুমি বলেছো সাজেক তো ব্যবসা প্লেস, এখানে তো ভাড়া কম টম হয় না। ঠিক আছে, তারপরও এখন যেহেতু তোমরা 6 মাস থাকবা, তা তোমাদের স্পেশাল ডিসকাউন্ট, তোমরা 7 জন প্রত্যেকে
আমাকে 6,000 করে টাকা দিবা। মানে তুমি তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিচ্ছ, তোমার হোটেলে তারা 6 মাস থাকবে। এই 6 মাসের জন্য এক একজন 6,000 টাকা করে তোমাকে দিচ্ছে। তাহলে 7 জন যদি তোমাকে 6,000 টাকা করে দেয়, তাহলে তোমাকে 42,000 টাকা, এটা তুমি প্রথম দিনই নিয়ে নিয়েছো তাদের কাছ থেকে। এই 7 জনের কাছ থেকে তুমি 42,000 টাকা নিয়ে নিয়েছো, তারা 6 মাস তোমার হোটেলে থাকবে এই 42,000 টাকা দিয়ে। এখন 1 মাস তাদের থাকা হয়ে গেছে, এই 42,000 টাকা কিন্তু তোমার আয় না, কারণ তুমি তো টাকাটা অগ্রিম নিয়েছো, এটা তোমার দায়। কিন্তু যখন 1 মাস তাদের থাকা হয়ে গেছে, 1 মাসে তোমার আয় হচ্ছে, যেহেতু 6 মাসের জন্য 42,000 টাকা দিয়েছে, 6 দিয়ে ভাগ করব, তাহলে 1 মাসে তোমার আয় হচ্ছে 7,000 টাকা। যখন 1 মাস পার হয়ে যাবে, তখন তুমি ধরে নিবা যে 7,000 টাকা তোমার আয় হয়েছে। তাহলে এই আয় কতটুকু হয়েছে সেইটার জন্যই আমরা জাবেদা দিচ্ছি। আমরা জাবেদা দিচ্ছি আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, 7,000 টাকা। ওই 1 মাসের আয়ের জন্য আমরা জাবেদা দিয়েছি, বুঝতে পেরেছো? জি ভাইয়া। Okay. জি ভাইয়া বুঝছি। তাহলে 9 নাম্বার আমরা ক্লিয়ার। 10 কি ছিল হোমওয়ার্ক? না ভাইয়া। 10 হোমওয়ার্ক করতে হবে। না আর ভাইয়া 4 নাম্বারটা একটু বুঝাবেন? 10টা 4 নাম্বার হোমওয়ার্কের জন্য এন্ট্রিটা, লিখে নাও, হ্যাঁ। 5 নাম্বার, সরি 4 না, 5 নাম্বার এন্ট্রি। 5 নাম্বার জার্নাল, ঠিক আছে, 5 নাম্বারে আমরা যাচ্ছি। আচ্ছা, 5 নাম্বারটা আজকে হবে না, তার কারণ হচ্ছে 5 নাম্বারের ভাইয়া জন্য। এটা না, 9-5, 9-5 নাম্বারটা আমি 9 যে 5 নেটের না। সমস্যার কারণে একটা শুধু মানে লাস্টের গুলো বুঝি নাই। ও, ওইটা হচ্ছে যে সেবা প্রদান করা হয়েছে কিন্তু টাকা পাও নাই এখন। সার্ভিস প্রোভাইডেড, সেবা প্রদান করা হয়ে গেছে টাকার বাট নট পেড। ক্যালকুলেশনটাই বুঝি নাই। সার্ভিস প্রোভাইড করা হয়েছে কিন্তু বিল করা হয় নাই, মানে তুমি টাকা পাও নাই, এই জন্য দেনাদার ডেবিট করতে হবে, অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট করতে হবে। যেহেতু সেবা দিয়েছো কিন্তু টাকা পাও নাই, বিল করা হয় নাই। বিল করা হয় নাই মানে তুমি টাকা পাও নাই, এই জন্য দেনাদার ডেবিট হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। বুঝতে পেরেছো? ভাইয়া আজকে কি ক্লোজিং করে দিচ্ছেন? না 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 না, আজকে ক্লোজিং করাবো না। আজকে এই যে প্রবলেম সলভ করাচ্ছি, তো এই জন্য ক্লোজিং এ আজকে যাচ্ছি না। 10 নাম্বারটা হোমওয়ার্ক দিয়েছি, এটা মাথায় রাখো। আচ্ছা ভাই। এরপরে 11 নাম্বারটা হোমওয়ার্ক। ভাইয়া 10 11 যেগুলো একই রিলেটেড অঙ্ক, এগুলো আর করাবো না, হোমওয়ার্ক দিবে। যে 12 নাম্বারটা সেম অঙ্ক, এই নিয়মের অঙ্ক করাইছি। 10 11 12 13 আমাকে করাই দিতে হবে, 14টাও করাই দিতে হবে। তাহলে 10 11 12 তিনটা হোমওয়ার্ক স্যার দিয়েছি। স্যার এগুলার অ্যান্সার গুলা স্যার মেসেঞ্জারে দিয়ে দিয়েন, এটার তাহলে পিডিএফ দেওয়া আছে সবই মিলে গ্রুপে, ডাউনলোড করে নিবা। আচ্ছা স্যার। আচ্ছা, এবার একটা নতুন ভাই অঙ্ক আমার আরেক বলো। ভাইয়া 3-1 আর 2-6, এই দুইটাতে একই রকম এন্ট্রি, কিন্তু একটাতে লিখছে অ্যাডজাস্ট আর একটাতে লিখছে রেকর্ড। অ্যাডজাস্ট লিখবা, এখন এখানে কোনটা? সব অঙ্কে অ্যাডজাস্ট লিখবা, টু অ্যাডজাস্ট। ও আচ্ছা ভাইয়া, এটা নিয়ে প্রবলেম হইতো, তাহলে সবগুলাতে একদম মানে সব চোখ অ্যাডজাস্ট। বন্ধ করে হ্যাঁ, আচ্ছা। অ্যাডজাস্টিং এর অঙ্ক হইলেই অ্যাডজাস্ট, টু অ্যাডজাস্ট। 7 নাম্বার অঙ্কটাই একটু নতুন অঙ্ক, দেখো এখানে আহমেদ কোম্পানির একটা অঙ্ক, ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, 1 বছরের একটা অঙ্ক, ডিসেম্বর 31-এ। আনঅ্যাডজাস্টেড ব্যালেন্স আর অ্যাডজাস্টেড ব্যালেন্স, টাকার অ্যামাউন্ট দেখো, দুইটা ঘর, দুইটার মধ্যে আবার ডেবিট ক্রেডিট। এখানে আবার কোনো সমন্বয় দেওয়া নাই, আমরা যেটা দিয়ে জাবেদা করি কোনো সমন্বয় নাই। এখন সমন্বয় নাই কেমনে জাবেদা করবো, একটা প্রশ্ন, তাই না? যেভাবে সমন্বয় নাই, এটা আমরা কিভাবে জাবেদা করতে পারি? যদি সমন্বয় না থাকে সমস্যা নাই, টাকার ডিফারেন্স দেখে জাবেদা করব। আনঅ্যাডজাস্টেড আর অ্যাডজাস্টেড, এই দুইটা টাকার যে ডিফারেন্স, যেখানে যেখানে ডিফারেন্স ওখানে ওখানে জাবেদা হবে। যেমন ধরো, ক্যাশ আনঅ্যাডজাস্টেডে 20,000, অ্যাডজাস্টেডে 20,000, এটা সেম, এটার কোনো জাবেদা হবে না। কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল আনঅ্যাডজাস্টেডে 4,000, অ্যাডজাস্টেডে 6,000, এখানে ডিফারেন্স আছে। কত টাকা ডিফারেন্স? 2,000। 2,000। ডিফারেন্স 2,000 টাকা। আচ্ছা বলো তো, অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে কোন এন্ট্রি বসে জাবেদার মধ্যে? সার্ভিস রেভিনিউ।
সার্ভিস সার্ভিস রেভিনিউ। রেভিনিউ। রেভিনিউ, ভেরি গুড। অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সার্ভিস রেভিনিউ বসে। তাহলে আমরা একটু দেখবো যে সার্ভিস রেভিনিউ সেখানেও কি 2000 টাকা ডিফারেন্স আছে, সেটা একটু খুঁজে বের করব। এখানে এন্ট্রিটা একটু নিচে নেমে গেছে, তোমাদের একটু কষ্ট করে মার্ক করে নিতে হবে। সার্ভিস রেভিনিউ 3000। না, সার্ভিস রেভিনিউ 3000 না, সার্ভিস রেভিনিউ হচ্ছে 2000। 2000। তাহলে এখানে কোনো টাকা দেওয়া নাই, তার মানে এখানে 0 টাকা ছিল, এখানে 0 টাকা ছিল। ডেবিট পাশে না, সরি ক্রেডিট পাশে হবে। এখানে 0 টাকা ছিল আনঅ্যাডজাস্টেডে, আর অ্যাডজাস্টেডে 2000, তার মানে এখানেও কিন্তু 2000 টাকা ডিফারেন্স। আলটিমেটলি এখানেও 2000 টাকা ডিফারেন্স, আবার অ্যাকাউন্ট রিসিভেবল 2000 টাকা ডিফারেন্স। তাহলে জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2000 টাকা। সেম ভাবে ভাইয়া, বলো। ডিফারেন্স যদি ভিন্ন হইতো? ভিন্ন হবে না, তাহলে জাবেদা দিবে না তোমাকে, ও আচ্ছা। সেম হতে হবে। যেমন ধরো প্রিপেইড ইন্স্যুরেন্স, ডিফারেন্স কত বলো তো? 2500। 2500। প্রিপেইড ইন্স্যুরেন্সের সাথে কোনটা বসে? ইন্স্যুরেন্স এক্সপেন্স। এই যে লাস্টেরটা ইন্স্যুরেন্স এক্সপেন্স, কত টাকা আছে? এখানে 2500। সেম না? 2000। এখন প্রশ্ন হলো ভাইয়া কোনটা ডেবিট আর কোনটা ক্রেডিট, তাই না? একটা মজার প্রশ্ন, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট বুঝতে হবে। প্রিপেইড ইন্স্যুরেন্স সম্পদ, সম্পদটা কমে গেছে, আগে ছিল 4500, এখন 2000। সম্পদ যদি কমে যায় সম্পদ ক্রেডিট হয়, তার মানে প্রিপেইড ইন্স্যুরেন্সটা ক্রেডিট হবে, এটা কমে গেছে। আগে 4500 ছিল, এখন 2000 টাকা, তার মানে প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। তাহলে যাবে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। বুঝতে পেরেছি? ভাইয়া বুঝি নাই এটা। না, আমি বললাম যে ডেবিট কোনটা আর ক্রেডিট কোনটা। প্রিপেইড ইন্স্যুরেন্সের সাথে ইন্স্যুরেন্স এক্সপেন্স বসে, ঠিক আছে, কিন্তু কোনটা ডেবিট আর কোনটা ক্রেডিট? আমি কি ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট করব, নাকি আমি প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট করব? আমার প্রশ্ন ছিল এটা, যে কোনটা ডেবিট করব। তো আমি বললাম প্রিপেইড ইন্স্যুরেন্স একটা সম্পদ, এটা কমে গেছে, আগে 4500 ছিল, কমে 2000 টাকা হয়ে গেছে, এটা কমে গেছে, 2500 টাকা কমে গেছে। তো সম্পদ যদি কমে যায় সম্পদ ক্রেডিট করতে হয়, এই জন্য প্রিপেইড ইন্স্যুরেন্স এটাকে ক্রেডিট করতে হবে, তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা ডেবিট হবে। জি ভাইয়া বুঝছি। আর কোনো প্রশ্ন? এটাই। স্যার, আমরা কি তাহলে বলতে পারি যে যেটা কমে যাবে সেটা জাবেদার সময় মানে উল্টা দেয়া হবে, যে ইন্স্যুরেন্স কমে গেছে, হওয়ার কথা তো এটা কমে গেছে দেখে এটা ক্রেডিট হয়েছে, আমরা কি বলতে পারি এরকম টাইপ? বলতে পারি। এখন দেখো সাপ্লাই তো সেম, সাপ্লাই 4000 টাকা ছিল, এখন আছে 1000 টাকা, তার মানে 3000 টাকা ডিফারেন্স, 3000 টাকা কমে গেছে। সাপ্লাইজের সাথে কার সম্পর্ক? সাপ্লাইজ এক্সপেন্স। তাহলে দেখো এই যে সাপ্লাইজ এক্সপেন্স 3000 টাকা, তাহলে এখন বলো এক্সপেন্স ডেবিট হবে না সাপ্লাইজ ডেবিট হবে? এক্সপেন্স। এক্সপেন্স এক্সপেন্স ডেবিট ডেবিট হবে, হবে। কারণ সম্পদ কমে গেছে, সম্পদ ক্রেডিট। সাপ্লাইজ ক্রেডিট কমে করতে গেছে। হবে, সাপ্লাইজটা কমে গেছে। বুঝতে পেরেছি? জি ভাইয়া। জি ইকুইপমেন্ট ভাইয়া। দুই জায়গায় 30,000, এটার কোনো জাবেদা হবে না। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, এইটার জন্য উল্টাপাল্টা হয়েছে, এটা একটা লাইনে যাবে, হ্যাঁ, এটা 2 লাইন হয়ে গেছে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট এক লাইনে হবে। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের সাথে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বসে, এই যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 1500 টাকা, তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 1500 টাকা হবে। নোটস পেয়েবলের কোনো পার্থক্য নাই, 20,000। অ্যাকাউন্টস পেয়েবল পার্থক্য নাই, 6,000 6,000। কিন্তু স্যালারি পেয়েবল আছে, বলো স্যালারি পেয়েবলের সাথে কার সম্পর্ক? স্যালারি এক্সপেন্স। তাহলে অঙ্কের সার্ভিস মধ্যে রেভিনিউ। এই স্যালারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, তাহলে এই যে স্যালারি এক্সপেন্স ডেবিট আর স্যালারি পেয়েবল ক্রেডিট। বলো ইন্টারেস্ট পেয়েবলের সাথে কার সম্পর্ক? ইন্টারেস্ট ইন্টারেস্ট। এক্সপেন্স। ইন্টারেস্ট এক্সপেন্স। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স এই যে এখানে আছে 1000, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আর আনআর্নড রেন্ট রেভিনিউ এর সাথে কার সম্পর্ক? সার্ভিস রেন্ট রেন্ট রেভিনিউ। রেভিনিউর। রেন্ট রেভিনিউ, এই যে রেন্ট 4500 রেভিনিউ আর হবে। পরে 3000, ডিফারেন্স হচ্ছে 1500 টাকা। তাহলে আনআর্নড রেন্ট রেভিনিউ ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট রেন্ট 1500 টাকা। রেভিনিউ ক্রেডিট।
হ্যাঁ, স্যার ক্যাপিটালের তাহলে হচ্ছে এটা কি ডিফারেন্সটা লিখবো? শুধু ডিফারেন্সটা, আমরা তো এতক্ষণ কি এই যে ডিফারেন্সের জাবেদা করলাম না? স্যার ইন্টারেস্ট পেয়েবল আর ইন্টারেস্ট এক্সপেন্সের মধ্যে তো কোনো ডিফারেন্স নাই, তাহলে ওটা জাবেদা তো হবে না। না, আমরা ডিফারেন্সের কথা কি বললাম? অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে কার সম্পর্ক ছিল? সার্ভিস রেভিনিউ। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলও 2,000 টাকা হতে হবে, সার্ভিস রেভিনিউ 2,000 টাকা হতে হবে, সেম না হলে তো জাবেদা হবে না। ডেবিট ক্রেডিট সেম হইতে হবে না? জি স্যার। তাহলে তো ইন্টারেস্ট এক্সপেন্স আর ইন্টারেস্ট পেবল দুইটাই তো সেম টাকা, ডেবিট ক্রেডিট তো সেম হইতে হবে। আচ্ছা স্যার, এখান থেকে বিয়োগ করে আমরা হচ্ছে 2,000 টাকা পাইছি, হ্যাঁ, ওই ঠিক টাকাটার আছে? জন্যই জাবেদা দিব। ওই টাকাটা আবার নিচে দেওয়া আছে স্যার, তাই না? হ্যাঁ, ওই টাকাটাই নিচে দেওয়া আছে। আচ্ছা। স্যার ইন্টারেস্ট পেয়েবল আর ইন্টারেস্ট এক্সপেন্স তো এভাবেই সেম আছে, তাহলে আমরা কেন আবার জাবেদা দিব? এভাবে সেম নাই, বিষয়টা হচ্ছে এরকম যে এখানে ইন্টারেস্ট এক্সপেন্স যে টাকাটা দেওয়া আছে 1,000 টাকা, এটা দেওয়া আছে অ্যাডজাস্টেডে। আনঅ্যাডজাস্টেডে কোনো টাকা দেওয়া নাই, তার মানে আনঅ্যাডজাস্টেডে 0 টাকা ছিল। তার মানে এটার ডিফারেন্স হচ্ছে 1,000 টাকা। আগে 0 ছিল, অ্যাডজাস্টেডে 1,000 আছে, তার মানে এটার ডিফারেন্স 1,000 টাকা, এই জন্য জাবেদা দিতে হবে। বুঝতে পেরেছো? ও, এই, তাহলে এই অঙ্কটাও বাসায় করবা, 7 নম্বর অঙ্ক, 7 এবং 8। 7 এবং 8 এইচডাব্লিউ, এগুলা বাসায় করতে হবে। হ্যাঁ, 4টা অঙ্ক মনে হয় দিয়েছি, এটা বাসায় করতে হবে। নেক্সট দিন আমি এটার প্রবলেমগুলো সলভ করব, হ্যাঁ, যার যেটা প্রবলেম। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।